আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ইন্ডিয়ার কোনো একটা স্থানে ঘটা ঘটনা। ঘটনাটা আমি কালেক্ট করেছি আমার বড় ভাইয়ার এক বন্ধুর কাছ থেকে। আমার বড় ভাইয়ার নাম সাকি। ভাইয়ার বন্ধুর বোনের সাথে ঘটনাটি ঘটে। আমি ভাইয়ার বন্ধুর ভাষায় ঘটনাটি শেয়ার করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওনার সময়কাল আজ থেকে ৮-৯ বছর আগে। আমি তখন সবেমাত্র পড়ালেখা শেষ করে নতুন চাকরিতে জয়েন করেছি। আমার বাড়িতে ছিলেন আমার বাবা, মা আর আমার ছোট বোন লিলি, ছদ্মনাম। লিলি পড়ালেখায় ছিল এতটাই ভালো যে প্রতিটি বোর্ড এক্সামে ট্যালেন্ট পুলে বৃত্তিও পায়। তার স্কুল কলেজের সকলের কাছেই সে খুব পছন্দের একটি মেয়ে ছিল। লিলি স্কুলে থাকতেই সে তার বান্ধবীদের পড়াতে পারত। তার বান্ধবীরা প্রায় দিনই আমাদের বাসায় আসতো লিলির কাছে তাদের পড়া বুঝে নিতে। লিলির ইচ্ছা ছিল সে খুব বড় একজন ডাক্তার হবে। আমার বাবা মাও লিলিকে নিয়ে অনেক আশায় ছিলেন, কেননা লিলির মেধা কোনো সাধারণ মানুষের মতো ছিল না। লেখাপড়ায় খুব ভালো হবার পাশাপাশি খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল লিলি। আমার পরিবারের সকলেই তাকে অনেক বেশি আদর করত। আমার ছোট মামাও তাদের মধ্যেই একজন ছিলেন। আমার মামা লিলিকে নিজের মেয়ের মতো দেখতেন। আমার মামার বিয়ে হয়েছিল প্রায় 12-13 বছর আগে, কিন্তু ওনাদের কোনো সন্তান ছিল না। লিলিকে তাই তারা অনেক বেশি আদর করতেন। আমার মামা মামি আমাকেও আদর করতেন, কিন্তু লিলির প্রতি তাদের আদরের পরিমাণটা ছিল একটু বেশি। প্রতি ঈদেই তারা লিলির জন্য নানা রকমের উপহার পাঠাতেন। ঈদ বা কোনো উৎসব ছাড়াও তারা প্রায় সময় আমার আর লিলির জন্য অনেক কিছুই পাঠাতেন, কিন্তু লিলির জন্য স্পেশালভাবে আরও অনেক কিছু পাঠাতেন। আমার মামা কর্মসূত্রে ইন্ডিয়া থাকতেন, কিন্তু বর্তমানে তিনি মৃত। আমার মামার জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমার মামা নিজের জীবনের মায়া ত্যাগ না করলে আজ হয়তো লিলি আমাদের মাঝে বেঁচে থাকতো না। লিলি খুব ভালো ছাত্রী হওয়ার কারণে আমার মামা আমার মাকে প্রস্তাব দেন লিলিকে ইন্ডিয়া নিয়ে গিয়ে লেখাপড়া করানোর। আমার মা একমাত্র মেয়েকে এত দূরে পাঠাতে কিছুতেই রাজি ছিলেন না। আমার মাকে আমি আর আমার বাবা দুজনে মিলে অনেকে বুঝিয়ে রাজি করাই, কেননা এমন সুযোগ সবার ভাগ্যে জোটে না, আর সুযোগ পেলে তা ছেড়ে দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। লিলি ইন্ডিয়া যাবার জন্য এক কথায় রাজি ছিল, কারণ দেশের বাইরে যাবার মতো সুযোগ আমার মামা ছাড়া আমার পরিবারের আর কারোরই হয়ে ওঠেনি। আমার মামা মামি আমার মাকে বলেন তারা লিলিকে নিজের মেয়ের মতো করে রাখবেন আর তার যত্নের কোনো ত্রুটি হতে দেবেন না। আমার মা মন থেকে মেনে না নিলেও তাকে সবার জন্য লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য রাজি হতে হয়। আসলে মায়ের মন সন্তানের জন্য উতলা থাকবে, এটাই তো স্বাভাবিক। লিলিকে ইন্ডিয়া পাঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়, আর কয়েকদিনের মধ্যেই লিলি ইন্ডিয়ায় চলে যায়। লিলি চলে গেলে বাসাটা ফাঁকা ফাঁকা লাগতো। আমি প্রতিদিন তাকে ফোন দিয়ে তার খোঁজ নিতাম। লিলি সেখানে এক মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয়। এভাবে আস্তে আস্তে 1 বছর পার হয়ে যায়। লিলির মেডিকেল ভর্তি পরীক্ষাও শেষ হয়ে যায়, আর লিলি সেখানে সবার থেকে ভালো মেডিকেল কলেজে ভর্তি হবার সুযোগ পায়। কিন্তু আমার মামা যে শহরে থাকতেন, লিলির মেডিকেল কলেজটি সেই শহর থেকে 125 কিলোমিটার দূরে ছিল। তাই মামা লিলিকে সেই মেডিকেল কলেজের আশেপাশে একটি ছাত্রী হোস্টেল ঠিক করে দেন, আর প্রতি সপ্তাহে একবার করে সেখানে গিয়ে লিলিকে দেখে আসবেন বলে সেই মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেন। কাজ শুরুর কয়েকদিন আগে লিলি সেই হোস্টেলে চলে যায়। মামা লিলিকে ট্রেনে তুলে দিয়ে বাসায় ফিরে আসেন। বাসায় এসে মামা তার কাজের ফাঁকে প্রায় প্রতি ঘন্টায় লিলিকে ফোন দিয়ে তার খোঁজ খবর নিচ্ছিলেন। লিলিও আল্লাহর রহমতে ভালোভাবেই তার গন্তব্যে পৌঁছে যায়। 10-12 দিন পর লিলি ফোন দিয়ে আমার মামাকে বলে সে একা থাকতে পারছে না, আর তার নাকি খুব খারাপ লাগছে। আমার মামা সেদিনই লিলিকে নিতে সেখানে চলে যান, আর লিলিকে নিয়ে বাসায় ফিরে আসেন। লিলি বলে সে কিছুদিন বাসায় থেকে তারপরে কলেজে ফিরে যাবে। এভাবে 15 দিন পার হয়ে যায়। লিলি তার মেডিকেল কলেজে ফিরে যায়। এবারে সে সেখানে গিয়ে নিজেকে কিছুটা কষ্ট হলেও মানিয়ে নিতে সক্ষম হয়। লিলি হোস্টেলের যে রুমে থাকতো সেই রুমটি ছিল ছোট একটি রুম। হোস্টেলটা খুব বেশি বড় ছিল না, আর রুমগুলো ছোট ছোট ছিল জন্য সকলেই সিঙ্গেল রুম নিয়ে থাকতো। লিলির হোস্টেলের সকলেই ছিল তার কলেজের স্টুডেন্ট, আর প্রায় সকলেই নতুন প্রথম বর্ষে ভর্তি হয়েছিল।
হোস্টেলে যে কয়েকজন বড় আপু ছিল তারা লিলি ও তার বান্ধবীদের একটা ব্যাপারে সতর্ক করে দেয়। তারা বলে রাত 3টার পর দরজায় আওয়াজ পেলে দরজা না খুলতে, আর তাদের পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে তারা চাইলেই আপুদের কাছে হেল্প চাইতে পারবে। দরজা খুলতে না করার কারণ জিজ্ঞাসা করলে আপুরা বলেন যা বলছি তাই করো, এর বেশি কিছু জানতে চাইবে না। সিনিয়র হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের জানানোর। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে তোমাদেরকে কথাটা বললাম, বাকিটা তোমাদের ইচ্ছা। আপুরা চলে গেলেন। লিলি তার আশেপাশের রুমে কয়েকজনের সাথে পরিচিত হতে থাকে। পরিচিত হয়ে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে যায়। লিলি সেদিন তার রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। পরদিন থেকে নিয়ম করে কলেজে যাওয়া, ক্লাস করা, ক্লাস থেকে ফিরে এসে বান্ধবীদের নিয়ে রান্না করা, খাওয়া, এসবের পর বাকি সময় লিলি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত। লিলির শুরুর দিকে 15 দিনের মতো বাড়িতে থাকায় তার পড়া বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল। আপুদের কাছে সাহায্য চাইবে কিনা ভাবতে ভাবতে সে প্রতিদিন রাত জেগে সেই পড়া বোঝার চেষ্টা চালিয়ে যেতে থাকে। প্রতিদিন রাত প্রায় 2:30 পর্যন্ত সে লেখাপড়া করে ঘুমিয়ে যেত। এভাবেই তার দিনকাল ভালোই চলছিল। দেখতে দেখতে তার পরীক্ষার সময় নিকটে চলে আসে বিধায় সে রাত প্রায় 3:30 পর্যন্ত লেখাপড়া শুরু করে। এভাবে একদিন একটা টপিক সে বোঝার চেষ্টা করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। 3:15 দিকে তার দরজায় 3বার নক করে কেউ। লিলি বিরক্ত হয়ে দরজা খুলে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে নিজেকে আঁচল ছদ্মনাম বলে পরিচয় দিয়ে বলে সে 3য় বর্ষে পড়ছে লিলিদের কলেজেই, আর সে নাকি এই হোস্টেলেরই 14 নম্বর রুমে থাকে। জুনিয়রদের কিছু বুঝতে অসুবিধা হলে সে সবাইকে নাকি হেল্প করে। তখন লিলির মনে পড়ে যায় আপুদের কথা। আপুরা বলেছিল কোনো বিষয় নিয়ে তাদের কাছে হেল্প চাওয়া যাবে। লিলি মনে মনে একটু খুশি হলো। সে আঁচলকে ভেতরে এনে বসিয়ে তার কিছু পড়া বুঝতে সমস্যা হয় বলায় আঁচল তাকে সব কিছু খুব সহজে আর সুন্দরভাবে বুঝিয়ে দেয়। লিলি খুব খুশি হয় বড় আপুর কাছে সাহায্য পেয়ে। বাসায় ফোন দিয়ে সে আঁচলের কথা জানায়। আমাকে ফোন দিয়েও আঁচলের অনেক প্রশংসা করত লিলি। আঁচল আস্তে আস্তে তাকে রোজ পড়াতে আসতো। লিলির সাথে আঁচল মাঝে মাঝেই নিজের লাইফের কিছু ঘটনা শেয়ার করতো। সে বলেছিল তার নাকি বিয়ে হয়ে গেছে আর তার 7 বছরের একটি মেয়ে আছে। তার হাজব্যান্ড কয়েক বছর আগে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আঁচল টিউশন পড়িয়ে নিজের আর মেয়ের খরচ বহন করে। তাকে লিলি জিজ্ঞাসা করে সে এখানে তার মেয়েকে ছাড়া একা কেন আছে। আঁচল লিলিকে বলে তার মেয়ে তার বাবা মার কাছে থাকে। এভাবেই তারা নিজেদের সুখ দুঃখের কথা একে অপরের সাথে শেয়ার করত। আস্তে আস্তে লিলির সাথে আঁচলের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। লিলি অনেকটাই আঁচলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কিছুদিন পর কলেজে এক আপুর সাথে বসে লিলি কিছু পড়া বুঝে নিচ্ছিল। সে দেখে দূরে আঁচল দাঁড়িয়ে তার কিছুটা অভিমান নিয়ে তার দিকে তাকিয়ে আছে। লিলির বিষয়টা খারাপ লাগে। তখনই সেখান থেকে উঠে হোস্টেলে চলে আসে। সেদিন রাতে আঁচল আর লিলির কাছে আসেনি। লিলি ভেবেছিল আঁচল হয়তো রাগ করেছে তাই আসেনি। সে একবার আঁচলের রুমে গিয়ে তার সাথে কথা বলবে ভেবে 14 নম্বর রুমের সামনে গিয়ে দেখে রুমের তালা দেয়া। অনেক রাত হওয়ায় সে আরও কারো কাছে কিছু জিজ্ঞাসা করার সুযোগ পায়নি। পরের দিন সকালে আঁচলকে সে কলেজের ক্যান্টিনের একটি চেয়ারে বসে থাকতে দেখে তার কাছে গিয়ে গত রাতে কেন আসেনি বা কেন রুমে ছিল না সেটা জানতে চায়। আঁচল মুচকি হেসে বলে তার মেয়ের জন্মদিন, সেজন্য সে বাড়ি গিয়েছিল, তাই সে আসতে পারেনি। লিলি আঁচলকে আজ আসতে বলে কেননা তার পরীক্ষার জন্য কিছু পড়া বাকি ছিল যা বুঝতে তার সমস্যা হচ্ছিল। আঁচল তাকে আসবে জানিয়ে তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বলে ক্লাসে চলে যায়। লিলিও ক্লাসে যাবার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়াতেই দেখে তার কয়েকজন বান্ধবী তার কাছ থেকে কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে। লিলিকে তারা মজা করে বলতে থাকে সে কার সাথে কথা বলছিল। লিলি উত্তরে বলে সে আঁচল আপুর সাথে কথা বলছিল। এই কথা শুনে তার বান্ধবীরা হাসতে থাকে। তারা বলে কানে ইয়ারফোন লাগিয়ে একা একা এখানে বসে সে আপুর সাথে কথা বলছিল, এইটা তারা মানতে নারাজ। লিলি মনে করে তার বান্ধবীরা তার সাথে মজা করছে, তাই সেও হাসাহাসি করতে করতে ক্লাসে চলে যায়। ক্লাস করে রুমে ফিরে আসে লিলি। সেদিন রাতে আঁচল তাকে পড়াতে আসে। আঁচলকে তার প্রতি কিছুটা বিরক্ত দেখাচ্ছিল। লিলি কারণ জানতে চাইলে আঁচল বলে সে কেন আরেকজনের কাছে তার সমস্যা নিয়ে গেছে আর কেনই বা লিলি তার বান্ধবীদের কাছে আঁচলের কথা বলেছে।
লিলিকে সে বলে তার বান্ধবীদের সাথে না মিশতে আর অন্য কারো কাছে হেল্প না চাইতে। লিলি কিছুটা অবাক হলেও সে তার কথা মেনে নেয়, কেননা সে বাড়ি থেকে এত দূর এসেছে শুধুমাত্র লেখাপড়ার জন্য। লিলি আরও খেয়াল করতে থাকে আঁচল যখনই তার রুমে আসতো তখনই রুমের তাপমাত্রা কমে যেত আর খুব হালকা একটা বাজে গন্ধ তার নাকে ভেসে আসতো। সে আঁচলকে জিজ্ঞাসা করলে আঁচল বলতো সে কোনো গন্ধই পাচ্ছে না। লিলি মনের ভুল ভেবে ব্যাপারটাকে পাত্তা দেয়নি। কিছুদিন পর আঁচল এসে বলে সে 4 দিনের জন্য বাড়িতে যাবে, কারণ তার মেয়ে কিছুটা অসুস্থ। লিলি আঁচলকে তার ফোন নাম্বার দিতে বললে আঁচল জানায় সে ফোন ব্যবহার করে না আর তাকে চিন্তা করতে মানা করে, কেননা সে ঠিক 4 দিন পরই নাকি ফিরে আসবে। লিলির পরীক্ষা থাকায় আঁচল তাকে গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়ার জন্য বলে যায়। লিলি পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখে আঁচল তাকে যা যা পড়তে বলেছিল হুবহু তাই তাই পরীক্ষা এসেছে। লিলি এসব দেখে অনেক বেশি খুশি হয় আর পরীক্ষা দিয়ে রুমে চলে আসে। এভাবে 4 দিন পার হয়ে 5ম দিন লিলি আঁচলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আঁচল ফিরে আসে না। পরের দিন ক্লাস হলে আঁচল এসেছে কিনা দেখার জন্য লিলি 14 নম্বর রুমের সামনে যায় আর গিয়ে দেখে রুমের তালা ঝুলছে। আঁচলের রুমের সামনে লিলিকে দেখে এক বড় আপু সে তাকে জিজ্ঞাসা করে সে এই রুমের সামনে কেন দাঁড়িয়ে আছে। লিলি তাকে জানায় সে আঁচল আপুকে খুঁজতে এসেছে। এই কথা শুনে লিলির সাথে থাকা বড় আপুর মুখের রং উড়ে যায়। সে দ্রুত লিলিকে নিয়ে তার রুমে এসে তাকে তার ফোন থেকে একটি মেয়ের ছবি বের করে দেখায়। ছবি দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে ছবির এই মেয়েকে কি সে খুঁজছে। লিলি ছবি দেখে ছবির মেয়েটিকে চিনতে পারে, কেননা ছবিটি ছিল আঁচলের। লিলির সাথে থাকা আপু তখন আরেক আপুকে ফোন দিয়ে এনে লিলিকে জিজ্ঞাসা করে কখনো কি রাত 3টার পর লিলির দরজার সামনে এসে কেউ নক করেছিল কিনা। লিলি সম্মতকৃত তারা লিলিকে আতঙ্ক নিয়ে জিজ্ঞাসা করে সে রুমের দরজা খুলেছে কিনা। লিলি পুনরায় সম্মতি দিলে দুজন আপু ভয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে বুঝতে না পেরে লিলি আতঙ্কিত হয়ে বলে আপনারা আমাকে এসব জিজ্ঞাসা করছেন কেন? কি হয়েছে আমাকে বলুন, চিন্তায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। প্লিজ আমাকে আধারে রাখবেন না, বলুন কি হয়েছে। দুজন আপুর মধ্যে একজন লিলিকে পানি খেতে দিয়ে তার পাশে বসে আর বলে যা বলছি তা শুনে তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু যা বলছি তার সবকিছুই সত্য। 14 নম্বর রুম প্রায় 2 বছর যাবৎ বন্ধ। এই রুমে অনেক বছর আগে এক আপুর রহস্যজনক মৃত্যু হয়। এরপর অনেক দিন এই রুম বন্ধ ছিল। কয়েক বছর পর এক আপু আসেন যার নাম ছিল আঁচল। আপু 3য় বর্ষে পড়ার সময় এই রুমে আসেন। আপু যখন 3য় বর্ষে পড়তেন আমরা তখন 1ম বর্ষে কেবল ভর্তি হয়েছিলাম। আপু খুব ভালো মানুষ ছিলেন। তিনি টিউশন করাতেন আর মাঝে মাঝে আমাদের রাতে পড়াতেন, কিন্তু কয়েকদিন পর হঠাৎ কোনো এক কারণ ছাড়াই তিনি সুইসাইড করেন। এরপর থেকে নতুন কেউ এই হোস্টেলে এলে রাত 3টার পর অনেকেই দরজায় নক শুনতে পেত। নক শুনতে পেয়ে এই হোস্টেলের 2 জন দরজা খুলে দেখে এক আপু তার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর কোনো সাহায্য লাগলে তাকে জানাতে বলে। যে 2 জন দরজা খুলেছে তাদের কেউ আর বেঁচে নেই। সেজন্যই তোমাদের মানা করেছিলাম রাত 3টার পরে দরজা না খুলতে। হোস্টেল কর্তৃপক্ষ নিষেধ থাকায় আমরা তোমাদের এসব জানাইনি, কিন্তু সাবধান করেছিলাম তোমাদেরকে। তুমি যত দ্রুত সম্ভব বাসায় চলে যাও, এখানে থাকলে কি হবে আমরা কিছু বলতে পারছি না। এই কথা শুনে লিলির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। চোখের সামনে যেন নেমে আসে অমাবস্যার কালো অন্ধকার। তার জীবনের আলোকে গ্রাস করে নিচ্ছে সেই আধার। লিলি ভয়ে সেখান থেকে রুমে এসে তার মামাকে ফোন দিয়ে এসব জানায়। লিলি যখন মামাকে ফোন দেয় তখন বিকেল 5টার একটু বেশি বেজেছিল। মামা লিলিকে ভয় না পেয়ে সব গুছিয়ে নিতে বলেন আর বলেন তিনি দ্রুত এসে লিলিকে নিয়ে যাবেন। লিলি প্রচণ্ড ভয়ে তার জিনিসপত্র গোছাতে থাকে। কিছুক্ষণ পর মাগরিবের সময় হয়ে যায়, নেমে আসে কালো অন্ধকার। লিলি সব গোছাতে হঠাৎ তার দরজায় নক আসে। সে দরজার ছোট অংশ দিয়ে তাকিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে দরজার সামনে। লিলি প্রচণ্ড ভয়ে একরকম বোবা হয়ে যায় আর অনেক চেষ্টা করেও কোনো আওয়াজ করতে পারছিল না। এমন সময় তার রুমের লাইট নিভে যায়। সে ভয়ে রুমের এক কোণায় জড়সড় হয়ে বসে আল্লাহকে ডাকছিল। এমন সময় সে শুনতে পায় তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে বলছে, কি হলো, আজ পড়বে না? আমি তোমাকে পড়াতে এসেছি। লিলি এইসব নিতে না পেরে এক সময় সেন্সলেস হয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে তার রুমে কোনো আলো নেই। সে হাতড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে আর তার হাত কিছু একটা সাথে গিয়ে লাগে। লিলির মনে হচ্ছিল তার হাত প্রচণ্ড ঠান্ডা কিছু একটা সাথে লেগেছে, যা ছিল অনেক লোমশ কিছু।
লিলি ভয়ে সেখান থেকে হাত সরিয়ে পেছনে যেতেই আবার কিছু একটা সাথে ধাক্কা লাগে। লিলি হাত দিয়ে দেখে তার হাত কিছু একটার মুখের মধ্যে লেগে আছে, আর তার হাতে আঠাও কিছু একটা লেগে আছে। তখন হুট করে তার রুমের লাইট জ্বলে ওঠে, আর লিলি যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। লিলির গা সম্পূর্ণ অবশ হয়ে যায় এসব দেখে। লিলি দেখে তার হাতে তাজা রক্ত লেগে আছে, আর দুইটি মানুষের মতো কিছু, যাদের গায়ে মেয়েদের মতো কাপড় পরা, এবং তাদের মধ্যে একজনের মাথা ঘোড়ার মাথার মতো আর অন্যজনের মাথা কুকুরের মতো। তারা দুজনে লিলির হাতে থাকা রক্ত চেটে চেটে খাচ্ছে, আর তাদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তাদের চোখের দিকে তাকিয়ে লিলি সম্মোহিত হয়ে যায়, আর চেয়ারে দাঁড়িয়ে তার রুমে থাকা ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করতে যায়। তার অবস্থা এমন ছিল যেন সে নিজের আয়ত্তের অনেক বাইরে চলে গেছে, নিজের ওপরে থাকা সব ক্ষমতা যেন হারিয়ে ফেলেছে। লিলি গলায় ওড়না পেঁচাতে যাবে, এমন সময় তার কানে মামার কণ্ঠ ভেসে আসতেই সে যেন নিজের প্রতি সকল কন্ট্রোল ফিরে পায়, আর এক দৌড়ে দরজা খুলে দেয়। মামা রুমে প্রবেশ করে দুইটি অবয়বকে দেখতে পান। মামা রুমে প্রবেশ করার সাথে সাথে রুমের দরজা বন্ধ হয়ে যায়, আর কিছুক্ষণ পর আবার রুমের আলো নিভে যায়। লিলি ও মামা দুজনেই শুনতে পায় তাদের কানে কেউ ফিসফিস করে বলছে, লাভ নেই, লাভ নেই। মামা কাঁপতে কাঁপতে বলেন, না, আমার মেয়েকে নিও না, আমার মেয়েকে মেরো না, অনেক ছোট, আমার জীবন নিয়ে নাও, দরকার হলে আমাকে নাও, আমার মেয়েকে ছেড়ে দাও। আমার নিজের সন্তান নেই, এই মেয়েই আমার সব কিছু। ওর কিছু হলে আমি আর আমার স্ত্রী এমনিতেই মরে যাব। এর থেকে আমাকে মেরে আমার মেয়েকে যেতে দাও, দয়া করে আমার মেয়েকে তোমরা মেরো না। মামার কথা শেষ হতে না হতেই প্রচণ্ড শব্দে দরজা খুলে যায়, আর কেউ যেন লিলিকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আবার দরজা বন্ধ হয়ে যায়। লিলি ব্যথায় চিৎকার করতে থাকে। হোস্টেলে উপস্থিত সকলেই রুমের সামনে এসে দেখে লিলি পড়ে আছে দরজার সামনে, আর লিলির রুম থেকে আমার মামার আত্মচিৎকার ভেসে আসছে। কিছুক্ষণ পর সব থেমে যায়, আর রুমের দরজা আপনা আপনি খুলে যায়। রুমে প্রবেশ করে সকলে দেখে আমার মামার গলায় লিলির ওড়না পেঁচানো। কেউ ওড়না পেঁচিয়ে অনেক জোরে টান দিয়ে আমার মামাকে মেরেছে। আমার মামার চোখ প্রায় বের হয়ে গিয়েছিল, তার চোখ দিয়ে রক্ত পড়ছিল, আর জবাই করা পশুর মতো জিভ বের হয়েছিল। সেদিন হোস্টেলের স্টাফদের সাহায্যে মামার লাশ বাসায় পাঠিয়ে দেওয়া হয়, আর লিলিকে তার নিজের মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অনেক সাক্ষী থাকায় কোনো পুলিশ কেস হয়নি। পুলিশ এসে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে চলে যায়। কিছুটা সুস্থ হলে লিলি বাংলাদেশে ফিরে আসে। আমার মামি বর্তমানে আমাদের সাথে থাকেন। লিলি তার বাকি পড়াশোনা বাংলাদেশেই শেষ করে, আর ডাক্তারি পাশ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় তার স্বামী সন্তান নিয়ে আছে। কিন্তু সেই ঘটনা সে আজও ভুলতে পারেনি। এখনো মাঝে মাঝে আমার মামাকে স্বপ্নে সেদিনের অবস্থায় দেখে সে চিৎকার দিয়ে ওঠে। আমি ও আমার পরিবার আমার মামার প্রতি চরম কৃতজ্ঞ, কেননা আমার আদরের ছোট বোন আমার মামার জন্যই আজ পৃথিবীর আলো বাতাস উপভোগ করছে। এই বলে আমার ভাইয়ার বন্ধু তার বোনের সাথে ঘটনাটি শেষ করেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। পারিবারিক কারণে দয়া করে আপনি আমার নাম এবং পরিচয় প্রকাশ করবেন না। এরপর তিনি তার নাম এবং পরিচয় শেয়ার করেছেন, আমি সেটা প্রকাশ করলাম না। মানুষের জীবনের রহস্য অনেকটা গোলক ধাঁধার মতো, কখনো সেই গোলক ধাঁধার উত্তর মেলে, কখনো মেলে না। আমার জীবনের গল্প অনেকটা সেরকমই। ভয়ের কিনা সেটা বলতে পারবো না, কিন্তু অনেকটাই রহস্যময়। 2019 সালের অগাস্ট মাস। আমি তখন ঢাকায় আমার মেজো খালামণির বাসায়। খালামণিরা ডাক্তারের কাছে যাওয়ার রাতে আমি বাসায় একা রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় একটা গরম বাতাস আমার গায়ে এসে লাগে। আমি তা আমলে নেইনি। একটু পর আমি অনুভব করি আমার পেটের বাম পাশে পড়ে যাওয়ার মতো একটা ব্যথা অনুভব হচ্ছে। জামা সরাতেই দেখি অদ্ভুত এক চিহ্ন তৈরি হয়েছে আমার শরীরে। চিহ্নটা অনেকটা অর্ধচন্দ্রের মতো, আর সেটা লাল হয়ে জ্বলজ্বল করছে। তারপর ব্যথা কমে যায়, কিন্তু আমার কাছে বিষয়টি ঠিক মনে হয়নি। আমি হতবাক হয়ে গেলাম। তারপর থেকেই ঘটনা শুরু। আমি রাতে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নগুলো ছিল ঝাপসা। বাড়ি চলে আসার পর আমি কিছু স্বপ্ন দেখে যা ছিল স্পষ্ট। স্বপ্নগুলো ছিল এরকম: একটি গ্রামে আগুন ধরেছে, সকলের আর্তনাদ শোনা যাচ্ছে, সবাই আমার কাছে সাহায্য চাইছে, বলছে আপনি আমাদের সাহায্যকর্তা, আমাদের সাহায্য করুন। প্রথমে কিছু না মনে হলেও আমি প্রতিদিন একই স্বপ্ন দেখতে শুরু করি। একদিন নামাজ শেষে মসজিদের সময় আমি চোখ বন্ধ করে
একই দৃশ্য দেখতে পাই যা আমি এতদিন স্বপ্নে দেখে আসছি। আমি ভয় পেয়ে যাই। আপুর সাথে শেয়ার করলে আপু বলে, এসব ভূত এফএম শোনা আর হচ্ছে সব হরর সিরিজ দেখার ফল, বাদ দে। কিছুদিন পর আমি আরেকটি স্বপ্ন দেখি। এবারের স্বপ্ন ছিল অন্যরকম। আমি দেখতে পাই আমি একটি রাজপ্রাসাদের ভেতরে দাঁড়িয়ে আছি। একটি ছবি আমার সামনে, ছবিটা আর কারো নয়, সেটা আমারই। তার পাশে আমার শরীরে যেমন চিহ্ন, ঠিক একই চিহ্ন দেখতে পাই। চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে চঞ্চল করছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, আমার ঘুম ভেঙে যায়। তখন রাত 3টা বাজে। আমি আবার ঘুমিয়ে পড়ি, আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। এবার দেখতে পারি প্রাসাদে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। তিনি আমাকে অনেক সম্মান দিয়ে বলছেন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, আপনি ভেতরে আসুন, আপনার দায়িত্ব আমাদের সকলকে রক্ষা করা, আপনাকে আপনার কর্তব্য পালন করতে হবে, আপনাকে এখানে আসতেই হবে। একদিকে গ্রামের মানুষের আর্তনাদ, অন্যদিকে বৃদ্ধার কথা। আমি কাঁদতে শুরু করি, আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি সত্যি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। তারপর প্রায় 1 বছর আমি কোনো স্বপ্ন দেখিনি। কিছুদিন আগের কথা, আমি শুয়ে আছি একা একা একটা রুমে। হঠাৎ কারেন্ট চলে গেল। রুমের সাথে একটি জানালা আছে, জানালার থাই গ্লাসে আমি স্পষ্ট হাত দিয়ে ঠক ঠক করার আওয়াজ শুনতে পাই। আমি স্পষ্ট শুনতে পেলাম জানালার অপর পাশ থেকে কেউ বলছে, আপনাকে আসতেই হবে, আসতেই হবে, আপনি আপনার দায়িত্ব কর্তব্যের কথা স্মরণ করুন। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে আসে, কিন্তু এবার কেন যেন আমি বিন্দু মাত্র ভয় পাইনি। তারপর আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করি। দেখতে পাই আমি গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমি পড়ে যাই, বেশ ব্যথা পাই। সকালে উঠে আমার হাতে পায়ে দেখি যে রক্ত জমাট বেঁধে নীল হয়ে আছে। এমন ঘটনা আমার সাথে প্রতিনিয়ত হচ্ছে। আমি জানি না কেন তারা আমার কাছে সাহায্য চায়, তারা কারা, চিহ্নটা আসলে কিসের, যেই চিহ্ন এখনো আমার শরীরে রয়েছে। সবশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমার নাম এরিক। আমার বাবা একজন কৃষক ছিলেন, আর উনি ছোটবেলা থেকেই ওনার বাবা অর্থাৎ আমার দাদুর কাছ থেকে কবিরাজি দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। আমার দাদু ও আমার বাবা এলাকার অনেক নামী ব্যক্তি ছিলেন। মানুষের রোগ ব্যাধির চিকিৎসাও তারা করতেন। আমার দাদু ডেভিলের আসরের চিকিৎসাও করতেন। আমার বাবা দাদুর কাছ থেকে শিখে একই সাথে তারা দুজন মিলে এই কাজগুলি করতেন। বিনিময়ে ওনারা কোনো টাকা পয়সা না নিয়ে ভাতের চাল, ধান এবং শাকসবজি নিয়ে থাকতেন। গ্রামের মানুষও তাদের ওপর বেশ খুশি ছিল। একদিন গ্রামে এক ভিনদেশী লোকের আগমন ঘটে, একজন শয়তানের পূজারীর। সে আমাদের এলাকার চার্চ থেকে কিছুটা দূরে তা আস্তানা করে বসে। কবিরাজ গ্রামে এলে তাকে সেখান থেকে তাড়ানোর মতো সাহস কারো ছিল না, কারণ তার নাকি কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে। সে মানুষের ইচ্ছা নাকি পূরণ করে দিতে পারত, আর সে যার ইচ্ছা পূরণ করত তাকে নাকি খুব বড় কিছু বা খুব কঠিন কিছু দিয়ে সেই ইচ্ছের দাম চুকাতে হতো। আর তার বাসস্থান সে খুব ভয়ঙ্করভাবে সাজিয়েছিল বলে সবাই বলতো। ছনের ঝুপড়ির ছাদের ওপর শিমলা কোনো এক কঙ্কালের মাথা পতাকার মতো একটি স্ট্যান্ডে লাগানো ছিল। সেই কবিরাজ সেখানে একা থাকলে আশেপাশের মানুষ গেলে শুনতে পেত সে অনেকগুলো মানুষ একসাথে মন্ত্র পড়লে যেমন শোনা যায় ঠিক তেমন শোনা যেত। আর ঝুপড়ির ঘরের চারপাশে সাদা কোনো কিছুর গুঁড়োর ঘের দেওয়া ছিল, আর ঘেরের ওপর আগুন জ্বালিয়ে রাখা হতো। আর তার বাসস্থান সামনে দিয়ে গেলে অনেকেই শুনতে পেত কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে আর ফিস ফিস করে বলছে, এসো আমার কাছে, যা চাইবে তাই পাবে, এসো 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 আমার কাছে। এসব শুনে মানুষ ভয়ে সেখানে যেত না। এদিকে গ্রামের এক দম্পতি ছিল। আমাদের আদিবাসীরা মাতৃতান্ত্রিক হওয়ায় বাবার নামে কম লোকে চিনত, তাই সেই দম্পতি স্ত্রীর নামে অর্থাৎ মেয়ে দম্পতি হিসেবে সবাই চিনত। মেয়ে দম্পতি বিয়ের 7-8 বছরেও তাদের কোনো সন্তান ছিল না, কিন্তু তারা প্রচণ্ড ধর্মভীরু হওয়ায় নিয়মিত চার্চে গডের আরাধনা করত আর ভালো ভালো কাজ করত। কিন্তু এক পর্যায়ে গডের ওপর তারা রুষ্ট হয়ে যান আর চলে যান সেই শয়তানের পূজারীর কাছে, কারণ এত আরাধনার পর গড তাদের কোনো সন্তান দেননি।
কিন্তু তারা জানতেন না যে গডের উপর আস্থা হারিয়ে তারা শুধু নিজেদের বিপদই না, পুরো গ্রামের জন্য বিপদ ডেকে এনেছেন। তারা সেই শয়তানের পূজারীর কাছে একটি বাচ্চার জন্য আকুল আবেদন করতে থাকে, আর সেই কবিরাজ তাদের সাহায্য করবে বলে জানায়। কিন্তু এর জন্য তাকে খুব বড় একটি কঠিন কিছু করতে হবে সেটা জানায়। সন্তান প্রাপ্তির প্রবল ইচ্ছায় তারা কি দিতে হবে না ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। কবিরাজ তাদের 1 মাস পরে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় আসতে বলে, আর কিছু জিনিসের কথা বলে যা তাদের জোগাড় করে আনতে বলা হয়। সেগুলো ছিল সদ্য জবাই করা মহিষের মাথা, কেরোসিন তেল, ভেড়ার লোমের সলতে, আর একটা সম্পূর্ণ সাদা ছাগলের বাচ্চা যার বয়স 5 মাসের বেশি হওয়া যাবে না। মীর দম্পতি সব জোগাড় যন্ত্র করে চন্দ্রগ্রহণের সন্ধ্যায় সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদের একটি গোল বৃত্তে বসতে বলে। তারা বৃত্তে বসার পরে কবিরাজ সেই মহিষের মাথা কেরোসিন তেলে ডুবিয়ে রাখে, আর কিছুক্ষণ পর সেটি তুলে বৃত্তের মাঝে ভেড়ার লোমের সলতে দিয়ে মুড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপর কিছু রিচুয়াল করে সেই সাদা ছাগলটিকে স্যাক্রিফাইস করে। 2টা মাটির পেয়ালায় রক্ত রেখে সেই আগুন থেকে কিছুটা ছাই তুলে পেয়ালায় মিশিয়ে খেতে বলে। খাওয়া শুরুর আগে কবিরাজ তাদের বলে যখন সময় আসবে সে তাদের কাছে তার পাওনা চাইবে, আর সেই পাওনা তাদের দিতেই হবে। কিসের পাওনা জিজ্ঞেস করলে কবিরাজ বলেন তাদের সন্তান হবে কবিরাজের রিচুয়ালের মাধ্যমে, তাই তার পেমেন্ট হিসেবে তাকে কিছু দিতে হবে, কিন্তু কি দিতে হবে সেটি নাকি কবিরাজ সময় এলেই চাইবে। মেয়ে দম্পতি রাজি হলে তাদের রক্ত খাওয়ানোর পরে কবিরাজ বলে আজ ভোর রাতে তাদের বাসার পেছনের জমিতে একটি পাখির মোড় থাকবে, তারা যেন সেটিকে নিয়ে এসে ভালোভাবে রান্না করে সেটি দুজন মিলে খায়। তারা সম্মতি জানিয়ে চলে যায় সেদিনের মতো। এরপর 1 মাস কেটে যায়। একদিন মেরি ফ্যামিলির বাসা থেকে আমাদের বাসায় মিষ্টি আসে। এত জলদি ফল পেয়ে খুশিতে তারা যেন আত্মহারা হয়ে গিয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, আর মেরি ফ্যামিলির ঘর আলো করে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়েটার নাম তারা মারিয়া রাখে। মেয়েটি জন্মের পর তার বাম কাঁধে একটি জন্ম দাগ দেখতে পায়, তারা যা ছিল একটি অর্ধচন্দ্রাকৃতি। আস্তে আস্তে 7 বছর কেটে যায়। মারিয়াও বড় হতে থাকে, আর মারিয়ার বাবা মা সেই কবিরাজের কথা ভুলে যায়। কিন্তু মারিয়ার 7 বছর পূর্ণ হবার পর মারিয়ার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে খুব রাতে সে একা বাইরে বেরিয়ে যেত, রুমে কারো সাথে কথা বলতো না, আর একা খেলতো। তার মা বাবা এটা দেখে তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলে। মারিয়া নাকি তখন খুব ভায়োলেন্ট হয়ে যেত আর চিৎকার করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মারিয়া এছাড়াও সন্ধ্যেবেলা নাকি সেই কবিরাজের বাড়িতে চলে যেত। মারিয়ার ভেতর কোনো সমস্যা আছে এই ভেবে মারিয়ার মা বাবা তাকে সেই কবিরাজের কাছে নিয়ে যায়, আর কবিরাজ তাদের যা বলে সেটি শুনে মেরি দম্পতির হুঁশ উড়ে গিয়েছিল। কবিরাজ তাদের বলে তাদের মেয়ে হচ্ছে ডেভিলের মেয়ে। মেয়ের কাঁধে যে বার্থ মার্ক ছিল সেটি নাকি ডেভিলের মার্ক, আর সে নাকি ডেভিলের বংশধর। কবিরাজ তাদের আরও জানায় সে বহু সাধনা করে ঈশ্বরের ভক্ত কোনো দম্পতি খুঁজছিল যারা ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের সান্নিধ্যে আসবে, আর তাদের সাথে রিচুয়াল করে সেই কবিরাজ একটি ডেভিলের বংশধর বানাবে আর তাকে দিয়ে সে কাজ করাবে। কবিরাজ এরপর তাকে বলে যে মারিয়ার বয়স 15 বছর হলে ম্যারি দম্পতি যেন মারিয়াকে তার কাছে নিয়ে যায়। 15 বছর সন্তান প্রাপ্তির আনন্দ দান করায় এটাই ছিল নাকি কবিরাজের পেমেন্ট। এই কথা শুনে মেরি দম্পতি প্রচণ্ড রেগে যায়, আর সেই কবিরাজকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর তারা এও জানায় মারিয়াকে তারা কবিরাজের কাছে কিছুতেই দিয়ে আসবে না। কবিরাজ এই কথা শুনে রেগে যায় আর তাদের বংশ শেষ করে দেবে বলে হুমকি দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মেরি দম্পতি সেখান থেকে চলে আসেন, আর ঈশ্বর বিমুখিতার জন্য চার্চে এসে মাফ চায়, আর চার্চের ফাদারের কাছে কনফেস করে তাদের পাপের কথা। চার্চের ফাদার সব শুনে আরও কয়েকজন ফাদারের সাথে পরামর্শ করেন, যাদের মধ্যে আমার দাদুও ছিলেন। তারা মারিয়াকে দেখবে আর সেই শয়তানের ছায়াতল থেকে তাকে বাঁচাবে বলে ঠিক করে। যত যাই হোক, সে তো মানুষের সন্তান, মানুষেরই জীবন তার ভেতর। শয়তানের কাছ থেকে গডের চাইল্ডকে তারা রক্ষা করতে নিজেদের সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়। অবশেষে 2 দিন পর আমার দাদু আমার বাবা মেরি দম্পতির বাসায় যান মারিয়ার কন্ডিশন বুঝতে। আমার বাবা আর দাদু ফিরে এসে সেই বাসার কথা আলাপ করছিলেন, আর আমি তখন ওনাদের কথা শুনি। ওনাদের বর্ণনা মতে মারিয়াদের বাসা ছিল মাটির তৈরি, ভেতরে 3টা ঘর, একটা মেরি দম্পতির ঘর,
একটি মারিয়ার ঘর আর একটি মারিয়ার প্রয়াত দাদু দাদির ঘর। সেখানে সামনে ছিল গোয়াল ঘর আর উঠোন এবং রান্নাঘর। মারিয়ার বাসায় ঈশ্বরের আরাধনার কোনো জিনিস ছিল না। সন্ধ্যা হবার ফলে ঘরের ভেতরে কুপিবাতি জ্বলছিল আর তার আলোতে পরিবেশটা যেন কেমন থমথমে আর ভয়ঙ্কর লাগছিল। বাসায় গডের কোনো বই আর কিছু জিনিস নেই কেন জিজ্ঞেস করলে মেরি দম্পতি মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারে না। তারা মারিয়ার মা বাবার সাথে কথা বলে সবকিছু আরও একবার শুনে মারিয়ার রুমে ওকে দেখতে যাবে বলে জানায়। মারিয়ার ঘরের কুপিবাতিটা খুব মিটমিট করে জ্বলছিল, কিন্তু মারিয়াকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। মারিয়া তাদের দেখে এমন কর্কশ একটা হাসি দেয় যে আসলে উপস্থিত সবার নাকি বুকের রক্ত পানি হয়ে গিয়েছিল। তারা মারিয়ার সাথে কথা বলতে গেলে মারিয়া ভয়েস শুনে তারা অবাক হয়ে যায়। মারিয়া বলছিল তাদের সেখান থেকে চলে যেতে, কিন্তু আমার দাদু তার গায়ে পবিত্র পানি ছেটাতেই নাকি আমার দাদুর ওপরে ঝাঁপিয়ে পড়ে। সে বলে, তোকেরা সাবধান করেছিলাম আসিস না, কেন আসছিস? এবার তোরা সবাই মরবি। এই বলে মারিয়া নিজের মাঝে ফিরে আসে আর আমার দাদুর কথা শুনে ওনাকে চিনতে পেরে তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন। আমার দাদু নাকি শুধু হেসে বলেছিলেন, তোমাদের জন্য প্রে করতে এসেছিলাম মা। এই বলে আমার দাদু আর বাকি সবাই চলে আসেন। রাস্তায় আসতে আসতে আমার দাদু ভাবছিলেন যে তাকে কখন সাবধান করলো ডেভিল। ভাবতে ভাবতে আমার দাদুর গতরাতে দেখা স্বপ্নের কথা মনে পড়ে যায়। উনি স্বপ্ন দেখেছিলেন যে কোনো একটা কালো অবয়ব, যার মাথা হচ্ছে মহিষের মতো আর শরীরটা ছাগলের মতো, সেই অবয়ব তাকে শুধু একটা কথাই বলছে, সেটি হচ্ছে ডেথ। দাদু তখন এই স্বপ্নের অর্থ কি না জানায় স্বপ্নটাকে আমলে নেননি। এরপর উনি চার্চের ফাদারদের সাথে কথা বলেন আর জানতে চান এই অবয়ব আর ডেথের অর্থ কি। চার্চের ফাদার কিছু বই কিটা বলে দিলেন যে এর অর্থ হচ্ছে সাবধান করছি, আমার সামনে এসো না, যদি আসো তাহলে মরবে। ডেভিল নাকি নিজের মতো করে সাবধান করছিল। এদিকে মারিয়ার অবস্থার স্বপ্নের অর্থ দুয়ে দুয়ে চার মিলে গেলে ওনারা বুঝতে পারেন যে মারিয়া কোনো ডিমনের মাধ্যমে পজেসড। এর মাঝে কিছুদিন পর গ্রামের মানুষ মারিয়ার কথা শুনে সেই কবিরাজকে সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিছুদিন মারিয়ার অবস্থার অবনতি হলে অবশেষে আমার দাদু, চার্চের ফাদার, আমার বাবা আর দুইজন সহযোগী মিলে মারিয়ার এক্সারসিজম করবে বলে ঠিক করে। কিন্তু এত ছোট বাচ্চার এক্সারসিজম পারফর্ম করা ক্ষতিকর, মানে বাচ্চার মৃত্যু ঝুঁকি আছে ভেবে তারা, যেহেতু মারিয়ার বয়স 15 বছর হয়নি, সেহেতু সেই ডেভিল সম্পূর্ণরূপে আত্মপ্রকাশ করে বিধায় এক্সারসিজমের পরিকল্পনা বাদ দিয়ে মারিয়াকে চার্চে এনে 8 বছর লালন পালন করার প্রস্তাব দেওয়া হয় মেরি দম্পতিকে। মেরি দম্পতি রাজি হলে চার্চের একটি ঘরে মারিয়াকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ঈশ্বরের ঘরে থাকার ফলে মারিয়ার ভেতর এই 8 বছর তেমন কোনো সমস্যা না দেখা গেলেও যেদিন মারিয়ার বয়স 15 বছর হয়েছিল সেদিন সকালে দেখা যায় মারিয়া চার্চের প্রেয়ার রুমের সামনে পড়ে আছে আর তার 2 পায়ের মাঝে সরু একটা বাঁশের কঞ্চি রাখা আর মুখ দিয়ে গেঁজা বের হচ্ছে। মারিয়াকে সুস্থ করতে আমার দাদু কাজে লেগে যান। উনি চিকিৎসার পাশাপাশি কবিরাজি করতেন, চিকিৎসা ছিল তার মূল কাজ। এদিকে মারিয়ার বয়স 15 বছর হবার দিন সেই কবিরাজ কোথা থেকে যেন মেয়ে দম্পতির বাসায় ফিরে আসে আর মারিয়াকে সে চাইতে থাকে। গ্রামের মানুষ জড়ো হয়ে কবিরাজকে বাধা দিবে, এমন সময় মারিয়া কোথা থেকে যেন চলে আসে সেই কবিরাজের সামনে। আর মারিয়ার চেহারা আর ওর গলার আওয়াজ একেবারে পাল্টে গিয়েছিল সেই সময়। মারিয়াকে দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মারিয়া শুরুতে নিজের বাবা মার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে চড়ে ওর বাবার মাথায় চড় দিয়ে ফেলে দেয়। মারিয়ার বাবার কান আর নাক দিয়ে প্রচণ্ড রক্ত বের হচ্ছিল আর তা দেখে মারিয়ার মা জ্ঞান হয়ে যান। এদিকে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে কবিরাজকে গণপিটুনি দিতে গেলে কবিরাজ কোনোভাবে পালিয়ে বেঁচে যায়। কিছুদিন পর চার্চের ফাদার এসে মারিয়াকে কয়েকজনের সাহায্যে রুমে নিয়ে গিয়ে বেঁধে ফেলে আর আমার দাদুকে বাসায় ডাকতে আসেন। এদিকে আমার দাদুর অবস্থা ছিল অনেকটা খারাপ। মারিয়ার চিকিৎসা করার সময় আমার দাদু অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু কেন সেটি আমি কখনো তার কাছ থেকে শুনিনি বা আমার দাদুও আমার কাছে কোনোদিন সেটা বলেনি। এরপর আমার বাবা, আমার দাদু আর চার্চের ফাদার মিলে শুরু করতে চান মারিয়ার এক্সারসিজম।
মারিয়াকে তার ঘরে 4-5 জন পুরুষ মিলে ধরে রেখেছিল, কিন্তু কিছুতেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। অবশেষে আমার দাদু আর ফাদার মিলে বিছানার চারপাশে ঘের দিয়ে সেই ঘেরের ভেতর একটু শাবল মাটিতে পুঁতে দেন, আর মারিয়া একেবারে চুপ হয়ে যায়। আমার দাদু বলেছিলেন এভাবে নাকি কোনো শয়তানকে বশ করা যায়। তখন মারিয়াকে জিজ্ঞেস করা হয় সে কেন মারিয়াকে ধরেছে। এই কথা শুনে মারিয়া কথা বলতে শুরু করে। মারিয়ার গলায় শয়তানটি বলছিল তার নাম হচ্ছে নারুস। নারুস নাকি মারিয়ার ভাই। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর এর মানে জিজ্ঞাসা করে। মারিয়া বলতে থাকে কবিরাজের দেয়া রক্ত আর জমিতে পড়ে থাকা পাখির মাংস খেয়ে তারা নাকি নারুসকে আহ্বান করে, কিন্তু ততদিনে মেয়ে দম্পতি অলরেডি নাকি প্রেগন্যান্ট ছিল মারিয়ার সাথে। তাই নারুস নাকি জন্ম নিতে পারেনি, কিন্তু যমজ হিসেবে মারিয়ার সাথে একই শরীরে বসবাস করতে শুরু করে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর আমার দাদু বাইবেল হাতে ভার্স পড়া শুরু করেন। উনি বারবার মারিয়ার সামনে ক্রস আঁকছিলেন আর নিজের গলায় থাকা ক্রস মারিয়ার শরীরে লাগাচ্ছিলেন, আর মারিয়া আত্মচিৎকারে ভেসে যাচ্ছিল এলাকা। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় আর ঘরের কুপিবাতি বাতাসের ঝটকায় নিভৃত হয়ে পড়ে। এরপর একজন গিয়ে সেই বাতির পাশে হাত দিয়ে সেটিকে জ্বলতে সহায়তা করে। সম্পূর্ণ এলাকাতে যেন হাজার হাজার কণ্ঠ ফিস ফিস করে বলছে গড এখানে নেই, গড এখানে নেই। এরপর চার্চের ফাদার আর আমার দাদু দুজন মিলে আমার বাবা আর সবার সাহায্যে মারিয়াকে চার্চের ভেতরে নিয়ে আসার পরিকল্পনা করেন। যথারীতি মারিয়াকে চার্চে আনা হয় আর আনতে গিয়ে আমার দাদুর এক পায়ের মাঝে বাঁশের ছোট কঞ্চি ঢুকে যায় এবং তিনি আহত হন, কিন্তু উনি হাল ছেড়ে দেননি। চার্চে এনে মারিয়ার এক্সারসাইজম করা হয়, কিন্তু কয়েক ঘন্টা চেষ্টা করেও তাকে সুস্থ করা যায়নি। মারিয়াকে চার্চের প্রেয়ার ঘরে রাখা চেয়ারে বেঁধে তাকে গডের নামে চলে যেতে বলা হয়, কিন্তু সে যাবে না বলে জানায়। অবশেষে সবাই মিলে বাইবেলের ভার্স পড়ে মারিয়াকে মাঝখানে রেখে বৃত্তাকারভাবে দাঁড়িয়ে অনেক রকম কাজ করার পরে এক সময় নারুস কিছুটা দুর্বল হয়ে পড়ে। আরেকটু পর মারিয়ার আওয়াজ শোনা যায়। সবাই ভাবে মারিয়া হয়তো সুস্থ হয়ে গেছে। আমার দাদু তার হাতে একটি তাবিজ বেঁধে মারিয়ার ফাদারকে বলেন এই তাবিজ যেদিন হাত থেকে খুলবে সেদিন আর কিছুই করার থাকবে না। এরপর মারিয়াকে চেয়ার থেকে খুলে বাসায় নিয়ে আসতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয় আর কোথায় যেন চলে যায়, আর সবার কানে বাজে ভাবে হাসার আওয়াজ শোনা যায়, কিন্তু হাসির আওয়াজটা কোথা থেকে আসছে সেটা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ আমার দাদুর পা কিছু একটাতে জড়িয়ে ধরে এবং কেটে যাওয়া অংশটা নখের আঁচড় দিয়ে কামড় বসিয়ে দিয়ে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। আমার দাদু চিৎকার দেয় এবং সবাই মারিয়াকে ধরে আবার চেয়ারে বসাতে গেলে মারিয়া সবাইকে ধাক্কা দিয়ে ফেলে কোথায় যেন চলে যায়। এরপর থেকে মারিয়াকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি। এরপর আমার দাদু আমার বাবাকে বলেন হাত চালান দিতে। হাত চালান কি সেটা একটু বলি। দোয়া ও সুনির্দিষ্ট কাজের মাধ্যমে মাটিতে হাত দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে বের করা, অর্থাৎ কোনো একটা কোনো কিছু একটা পড়ে মন্ত্র পড়ে এটা করা। কারণ যদি হাত চালানে মারিয়াকে পাওয়া যায়। আমার বাবা হাত চালান দিয়ে চার্চ থেকে একটু দূরে একটা জায়গায় অজ্ঞান হয়ে যায়। সেই জায়গা খুঁড়ে একটি মরা পাখি পাওয়া যায়। এরপর সেটিকে চার্চে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু মারিয়াকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় যে কালো ঘোমটা দিয়ে মারিয়াকে মাঝে মাঝে নাকি গ্রামে দেখা যেত, কিন্তু সেটি মারিয়াই কিনা সে বিষয়ে কেউ সার্টেনলি কিছু বলেনি। মারিয়ার বাবা মারিয়া ওইভাবে মরে যাবার পর থেকে পাগল হয়ে যায় আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন উনি। মারিয়ার মা সবকিছু নিজ চোখে দেখে পাথর হয়ে গিয়েছিলেন। মানুষের বাসায় ভিক্ষা করে খেতেন, কিন্তু কখনো ভিক্ষার জন্য উনি কারো কাছে কিছু চাইতেন না, চুপ করে থাকতেন। আর আমার দাদুর পায়ের অংশে মারিয়ার কামড়ের পর সেই অংশ পৌঁছে গিয়ে 1 মাসের মাঝে আমার দাদুও মারা যান। ডেভিল আমার দাদুকে স্বপ্নে সাবধান করেছিল, কিন্তু দাদু বুঝেননি, তাই আজ উনি আমাদের মাঝে নেই। ডেভিল তার ওয়ার্নিং পূরণ করে দেখিয়েছিল। সাইমন তার দাদু এরিকের মুখে তার দাদু অর্থাৎ এরিকের দাদুর ঘটনা শুনে নাকি এরিক দাদুকে জিজ্ঞাসা করেছিল যে সে কবিরাজি করে কিনা, কারণ সাইমন ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে আর গ্রামে বেশি একটা থাকেনি, তাই তার জানা ছিল না। সাইমনের কথা শুনে তার দাদু এরিক হেসেছিল, কিন্তু কিছু নাকি বলেনি। সাইমনের ঘটনা শেষ হবার পর আমি আর সাইমন দুজনে আবার চা নিয়ে দোকানে বিল পরিশোধ করে চলে আসি, কিন্তু আস্তে আস্তে আমি ভাবছিলাম একজন দাদুর নিজের দাদুর ঘটনা অর্থাৎ বড়দাদুর ঘটনা কিভাবে লিখি। আমি অবশেষে যতটুকু পেরেছি লেখার ট্রাই করে লিখে পাঠিয়ে দিলাম রাসেল ভাই। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার বিশ্বাসের কথা বলে সাইমনের ঘটনাটি আমার অথেন্টিক লেগেছে আর
ইনস্ট্যান্টলি বানিয়ে বানিয়ে আমার মনে হয় না একটানে ওর মতো এভাবে ঘটনা বানিয়ে বলা সম্ভব। রাসেল ভাই ভূত.com থেকে আমার জীবনে অনেকের কাছ থেকে অনেকের সাকসেসের ঘটনা আমি শুনেছি, কারো সাহায্য করতে গিয়ে ফেলিয়ারের ঘটনা বেশি একটা শোনা যায় না। তাই আজ আপনাদের সাথে একটি ফেলিয়ারের ঘটনা, অর্থাৎ ফেল করেছে এরকম একটা ঘটনা আজকে শেয়ার করলাম। আমি আরেকটি ঘটনা বলতে চাই রাসেল ভাই লিসনারদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করা। আমি ভেবেছিলাম খুব সহজ একটি কাজ, কিন্তু না, কাজটি এতটা সহজ নয়। মাঝে মাঝে এমন কিছু ঘটনা পাই, নিজেই ভাবি এই ঘটনা শুনতে এত দূর এলাম। আমাদের নিজেদেরও ঘটনা যাচাই বাছাই করে তারপর একটা দুইটা ঘটনা পাঠাবার উপযোগী বলে মনে হয়। আর 2 আগস্ট সাইমনের মুখ থেকে ঘটনাটি শুনে আমি স্টোরির সত্যতা জানতে চাইলে সাইমন আমাকে বলেছিল 11 তারিখ তার মা আসবেন, আমি যেন ভেরিফাই করে নিই। যথারীতি আজকের ঘটনাটি সাইমনের মায়ের কাছ থেকে ভেরিফাই করে নেয়া।